বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রংপুরে 11 দলীয় জোটের পক্ষে নারীদের বিশাল গণমিছিল, লাখ লাখ নারীদের অংশগ্রহণ। চলো একসঙ্গে বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে রংপুর 3 আসনে জামাতের প্রার্থী মাহবুবুর রহমান বেলালের প্রচারণায় অংশ নিয়ে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর টাউন হল থেকে গণমিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব, দাবানর মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে লাখ লাখ নারীরা অংশগ্রহণ করে। এরপর জানাবো দাড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ডাক্তার মাহমুদা মিতু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার মাহমুদা মিতু তিনি ব্যাপক হারে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। সাইবার বুলিংয়ের শিকার হয়ে ডাক্তার মাহমুদা মিতু তিনি জানিয়েছেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যখন থেকেই আমরা জামাত ইসলামের সঙ্গে কাজ করতে শুরু করি তখন থেকেই আমাদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ সাইবার বুলিং করা হচ্ছে। এখান থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি বলে জানিয়েছেন ডাক্তার মাহমুদা মিতু। তিনি আরও জানান যে আমাদের বিরুদ্ধে বিএনপির সন্ত্রাসীরা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি আর বলেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তোমাদের কি মা বোন নেই যে অন্য মেয়েদেরকে এমন বাজেভাবে তোমরা কথা বলো? এদিকে গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশে আর অপশাসন ফিরবে না বললেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে গণভোট হবে এবং এই গণভোটে যদি আপনারা সবাই হ্যাঁতে ভোট দেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ দেন, তাহলে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার ফেরত আসবে না। বাংলাদেশে আবারও নতুন করে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে এখনই সময় এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। জানাবো আসন্ন রমজান এবং গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের। ফার্নেস অয়েল চালিত 40টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের 8 থেকে 10 মাসের বিল বকেয়া। এমনকি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির কাছে তাদের পাওনা জমেছে প্রায় 14,000 কোটি টাকা। বিল পরিশোধের দেরি হওয়ার কারণে ডলারের বিনিময় হার এবং সুদের কারণে 8,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। যথাসময়ে পাওনা যদি পরিশোধ না করা হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গ্রীষ্মকাল শুরু হবে তখনই দেশে ব্যাপক পরিমাণ লোডশেডিং দেখা দেবে এবং বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন বেসরকারি বিদ্যুৎ তৈরি কোম্পানির মালিকেরা। আজ তারা সংবাদ সম্মেলনে সরকারকে পুরো বিষয়টি স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে দাঁড়ায় সেটি দেখার বিষয়। এবং সর্বশেষ জানাবো ভারতের মণিপুরে ফের কুকি নাগা দাঙ্গা, বাড়িঘরে অগ্নিসংযোগ। ভারতের মণিপুর রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর মাত্র 4 দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে। আজ রাজ্যে উখরুল জেলার লিতান গ্রামে অন্তত 23টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। এই দাঙ্গায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রংপুরে 11 দলীয় জোটের পক্ষে নারীদের গণমিছিল। চলো একসাথে বাংলাদেশ গড়ি, এই স্লোগানে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে রংপুর 3 আসনে জামাতের প্রার্থী মাহবুবুর রহমান বেলালের প্রচার কাজে অংশ হিসেবে নারীদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে লক্ষ লক্ষ নারীরা উপস্থিত হয়। আজ নগরীর টাউন হল থেকে গণমিছিলটি বের হয়ে সেটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেস ক্লাব, দাবানর মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে মাহবুর রহমান বেলাল বলেছেন, নারীরা সমাজ পরিবর্তনের অগ্রসেনানী, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়তে নারী সমাজ ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। এদেশের প্রতিটি মা বোনের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেছেন, 11 দলীয় ঐক্য জোট জনগণের ভোট ও মতের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সমর্থনে আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে বৈষম্য থাকবে না এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। মহানগর জামাতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সময় জেলা সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, ব্যারিস্টার সেক্রেটারি আলামিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, কোতোয়ালী থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া সহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দাড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ডাক্তার মাহমুদা মিতু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকে নজিরবিহীন সাইবার বুলিং ও অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু। তিনি দাবি করেছেন, জামাতকে সমর্থন দিয়ে দাড়িপাল্লার প্রচারে যুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনলাইনে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ, নারী বিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ডাক্তার মাহমুদা মিতু। ডাক্তার মাহমুদা মিতু জানান, এই সাইবার আক্রমণের মাত্রা আগের তুলনায় প্রায় 100 গুণ বেড়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করছে। তাদেরকে আমি বলতে চাই, তোদের ঘরে কি মা বোন নেই? তোরা আমাদেরকে ভালো একটি ইসলামিক রাজনৈতিক দলের সঙ্গে যখনই দেখলি যুক্ত হয়েছি, যখনই আমরা কথা বলছি, তখনই তোরা সাইবার বুলিং করতে শুরু করলি। দীর্ঘ 17 বছর যে তোরা পলাতক ছিলি, তখন তো কই পারলি না তো কোনো কিছু করতে। এখন শিক্ষার্থীরা আন্দোলন করে, আমরা আন্দোলন করার মধ্য দিয়ে একটি স্বৈরাচারকে পতন করেছি। এখন তোদের শরীরে আগুন লেগে গেছে। তোরা যখন থেকে ওরা জানতে পারলো যে আমরা জামাত ইসলামের সঙ্গে যোগদান করেছি, এনসিপির নেতাকর্মীরা, তখন আরো বেশি ওদের গায়ে আগুন লেগে গেছে। ওরা মনে করেছিল আমাদের এনসিপির নেতৃত্ববৃন্দরা এবার নির্বাচনে হয়তো আমরা একটি আসনও পাব না এবং প্রতিটি জায়গায় ওরা জয়লাভ করবে এবং আমাদেরকে আগামীতে একটা তামাশার পাত্র বানাবে। কিন্তু যখনই তারা দেখতে পেয়েছে আমরা জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছি, তখন তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তারা এমনভাবে ব্যবহার করছে, মনে হচ্ছে যে তাদের গায়ে আমরা আগুন লাগিয়ে দিয়েছি। তাদেরকে দেখে এমনই মনে হচ্ছে যে আগামীতে তারা কোনো ভালো দেশ, ভালো কোনো রাষ্ট্র এবং কোনো কিছুই তারা আমাদেরকে উপহার দেবে না। এমন একটি সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা গড়তে চাই, যে বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি এবং কোনো ধরনের আক্রমণাত্মক কোনো কর্মকাণ্ড থাকবে না বলে জানানো হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশে আর অপশাসন ফিরবে না বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আমাদেরকে গণভোট দিয়ে হ্যাঁকে জয়যুক্ত করার সুযোগ করে দেন, তাহলে আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশটাকে একটি সুন্দর ও ভবিষ্যতের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এবং সে অনুযায়ী তিনি সকল রাজনৈতিক দল ও জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা যায়। গণভোটে যদি আপনারা হ্যাঁতে ভোট দেন, তাহলে আর বাংলাদেশে শেখ হাসিনা যে অপশাসন করেছিল, স্বৈরতন্ত্র কায়েম করেছিল, এটি আর বাংলাদেশে কেউ করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এখনই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমৃদ্ধির বাংলাদেশ এবং
এই বাংলাদেশে কোনো ধরনের আকাঙ্ক্ষা বা কোনো সমস্যা থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমৃদ্ধি ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার এখনই সময়। আগামীতে এই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন একটি কথাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আসন্ন রমজান ও গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা, বলছে বিদ্যুৎ কেন্দ্রের মালিকেরা। ফার্নেস অয়েল চালিত 40টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের 8 থেকে 10 মাসের বিল বকেয়া, এমনকি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির কাছে তাদের পাওনা জমেছে প্রায় 14,000 কোটি টাকা। বিল পরিশোধে দেরি হওয়ার কারণে ডলারের বিনিময় হার ও সুদের কারণে 8,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তাদের। দ্রুত বকেয়া শোধ না করা হলে পবিত্র রোজা ও গ্রীষ্মে জ্বালানি সংকটের কারণে ব্যাপক লোডশেডিং এর আশঙ্কা আছে, এমনটাই দাবি করেছে বেসরকারি বিদ্যুতের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রসিকিউশর বা অ্যাসোসিয়েশন বা বিএপি। লিখিত বক্তব্যে সব তথ্য জানা গেছে যে মূলত এই ধরনের কর্মকাণ্ডের কারণে সরকার এর আগে যারা ছিল তাদের জন্য কিন্তু একরকম জ্বালানি সরবরাহ যথাযথভাবে করা যায়নি, এবং আগামীতে যদি এই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের ওই কাজগুলোর ক্ষেত্রে সরকার যদি তাদের ওই বিলগুলো না দেয়, তাহলে আগামীর জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় অর্থাৎ আগামী যে গ্রীষ্মকাল আসছে ওই গ্রীষ্মকাল থেকে ব্যাপক পরিমাণ লোডশেডিং আবার শুরু হবে। উক্ত লোডশেডিং এর কারণে সারা দেশে বিদ্যুতের পরিমাণ খুবই কমে যাবে, অর্থাৎ যখন গ্রীষ্মকাল আসবে তখন কিন্তু বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনেক অংশে বেড়ে যায়। আর বিদ্যুতের চাহিদা যখনই বেড়ে যাবে তখনই আসলে মূলত এই মেন সমস্যা সৃষ্টি হবে। তখন আবার নতুন করে এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার ফলে আবারও সমস্যায় পড়তে হবে পুরো বাংলাদেশকে।